ক্ষুধা নেই। ভয় পেয়েছো মনে হচ্ছে। মোটেও না। আপনাকে আমি ভয় কেন পাবো? আরে আমি তো বাঘকেও ভয় পাই না, আর আপনি তো মানুষ। তাই? হুম। এই, আপনি আমার পাশে কেন বসছেন? এত বড় রুমে কি জায়গার অভাব নাকি? যান, দূরে গিয়ে বসেন। ও মাই গড ওয়াসু, ইউ কল মি জান। আরে না, আমি যান মানে যাইতে বলেছি। আবার জান? ওহ আল্লাহ, এই মেয়ে আমাকে জান জান বলে জান নিবে নাকি? আশ্চর্য তো, আমি কখন আপনাকে যান বললাম? এই মাত্রই বললা। এই, ফাইজলামিরও একটা লিমিট থাকে। এমন ফাইজলামির মানে কি? আর এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি এলিয়েন নাকি আজই প্রথম দেখছেন? আর এসব কি অখাদ্য কুখাদ্য খাচ্ছেন? হ্যাঁ, ছি, কেমন জানি খেতে, জাস্ট ফালতু। কেন, কি হয়েছে? এগুলো ইতালিয়ান ডিশ, আমার জানা মতে বেস্ট খাবার, কিন্তু তোমার কি হয়েছে? ছি, এটাকে বেস্ট বলে? শালার ফ্রিতে দিলেও খাবো না। আমি তো ফ্রিতেই দিলাম আর তুমিও অনেকটাই খেয়েছো, সো ফালতু বকা বন্ধ করো আর খাও। হোয়াট? আমি ফালতু বকি? না, মিষ্টি বকো। আপনি কিন্তু আমার মজা নিচ্ছেন। এই কি করছেন? এই আপনি হুটহাট কোলে তুলে নেন কেন? নামান বলছি। ইস। আরিত্রন বসেনাথকে কোলে তুলে নেয় আর হাঁটা ধরে। আরিত্রন কাচের সিঁড়ি বেয়ে উঠে চলেছে তার রুমের মিনি ছাদে। ছাদে উঠেই ওয়াসেনাথকে নামিয়ে দেয়। ওয়াসেনাথ নিচের দিকে তাকিয়ে চিৎকার করে আরিত্রনকে জড়িয়ে ধরে। এই আমাকে কোলে নিন। কাঁচ তো এখনই ভেঙে যাবে মনে হয়। এটা আবার কেমন ছাদ? কাঁচের তৈরি কেন? দেখেন, বাড়ি কাঁচ দিয়ে বানিয়েছেন, ইটস ওকে, কিন্তু ছাদ কেন বানাবেন? পাগল নাকি? যদি ভেঙে নিচে পড়ে যাই, আল্লাহ বাঁচাও। ওয়াসু, এটা ওয়ার্ল্ডের বেস্ট কাঁচ দিয়ে তৈরি। হাতিরাও যদি লাফালাফি করে তবুও ভাঙবে না। আর তুমি তো বাচ্চা মেয়ে। হোয়াট? বাচ্চা? ডোন্ট কল মি বাচ্চা। আমি মোটেও বাচ্চা নই। গায়ে বড় হলে বাচ্চা বড় হয়ে যায় না। আপনি আবার শুরু করেছেন। কত ভালো ভদ্র ছেলেই না ভেবেছি, কিন্তু আপনি তো বদের হাড্ডি। ওকে সরি, কিন্তু একটা জিনিস কি জানো? কি? তুমি আমার কোলে উঠতে চাচ্ছ কেন বলো তো? কোলে উঠতে মজা বুঝি। আর বলে ওঠে। ওয়াসেনাথ রাগে ফসফস করছে, তার নাকের ডগা লাল হয়ে আছে। আরিত্রন মুচকি হেসে আবার ওয়াসেনাথকে কোলে নিয়ে ছাদের এক পাশে বিছানায় বিছানো বসিয়ে দেয়। ওয়াসেনাথ অবাক হয়ে সব দেখছে। ফ্লোরে খুব স্পষ্ট বিছানা পাতা, তার তাতে ছোট ছোট চার কোনা কুশন। ওয়াসেনাথকে আরো অবাক করে দিয়ে আরিত্রান তার দুপাশের দেয়ালে হাত দিয়ে তার দিকে ঝুঁকে আছে। ওয়াসেনাথের বুক ধুকপুক ধুকপুক করছে, দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। আরিত্রান এক দৃষ্টিতে ওয়াসেনাথের কাপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথ ভয়ে চোখ বুজে নেয়। পিনপিনে নীরবতা বিরাজ করছে। দুজনের শ্বাস দ্রুত গতিতে তাল মিলিয়ে এক অসাধারণ শব্দের রূপকার নাম নিচ্ছে। হঠাৎ চারদিকে আলো জ্বলে ওঠে। ওয়াসিনাথ চট করে নিজের চোখ খুলতেই সোনালি সাদা আলোর সমাহারে আরিত্রানকে এক অতীব মায়ার মুখ আবিষ্কার করে। ওয়াসিনাথ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিত্রানের মায়াভরা মুখের দিকে। হ্যান্ডসাম, সুন্দর আর লাবণ্যময় চেহারার মাঝে এতদিন এই মায়ামাখা মুখ আবৃত ছিল, যে এত কাছ থেকে সেই মায়া লাগে কখনো উপভোগ করতে পারেনি। মেয়েরা মায়াবী হয়, কিন্তু ছেলেরা তো এমন হয় না, এটাই তার ধারণা ছিল। কিন্তু আরিত্রান তো ভুল প্রমাণ করে দিল। ওয়াসেনাথ আরিত্রানের সবুজ চোখে কোনো চাহিদাই দেখতে পেল না, শুধু দেখেছে প্রাপ্তি। তার চোখ বলে দিচ্ছে এই প্রাপ্তির প্রতীক্ষায় ছিল সে। আরিত্রান বাঁকা হেসে ওয়াসেনাথের কোলে মাথা দিয়ে তার কোমর জড়িয়ে জামার ওপর দিয়েই ওয়াসেনাথের পেটে মুখ গুজে। আরিত্রান ভেবে পায় না এই মেয়েকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে। এত মাধুর্য, মায়া, সৌন্দর্য, রূপ, মন সব কিছু দিয়ে মোড়ানো এই মেয়ে। ইস, এই মেয়েই তার বউ। ভাবা যায় এই মেয়েকে পাওয়া মানে আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মরে যাওয়া। এই অসংখ্য ফেরি লাইটের আলো আর চাঁদের আলোয় মিলের বন্ধনে ওয়াসেনাথকে কি অপূর্বই না লাগছে, যা শুধু আরিত্রাণী বুঝতে পেরেছে, আর কাউকে তা বোঝানো সম্ভব না।
আরিত্রান ওয়াসিনাতের লম্বা চুলগুলো ধরছে আর বলছে, তোমার চুল রূপাঞ্জলের মতো, এটা কি তুমি জানো? মনে হয় না, কারণ রূপাঞ্জলের চুল আরো লম্বা, আর আমার চুল তো অত লম্বা না। আমার চুলের একটা রহস্য আছে, শুনবেন? বলো। তোমার কথা শুনতে আমার দোকান মরিয়া হয়ে থাকে। আম্মুর আমার চুল খুব পছন্দ, তাই তিনি ছোটবেলায় মাত্র 2-3 বার চুল ফেলেছে। তারপর থেকেই আর চুল ফেলে না, আর কাটতেও দেয় না। যদিও আমি আমার চুল খুব ভালোবাসি, তবুও আম্মু আরো বেশি ভালোবাসে। তাই? হুম হুম হুম। আচ্ছা, একটু কথা বলবেন? আর কখনো অনুমতি নেবে না, শুধু বলতে থাকবে। আপনি কি চাপে পড়ে বা আমার সমস্যা দেখে আমাকে দয়া করে বিয়ে করেছেন? ওয়াসিনাতের এমন কথায় আরিত্রান মাথা তুলে একবার তাকিয়ে আবার মাথা গুজে বলে ওঠে, ভালোবাসায় দয়া বলতে কিছু নেই। তুমি সেই মেয়ে যাকে প্রথম দেখা আমি নিজের হার্টবিট মিস করেছি। তুমি সেই মেয়ে যে আমার পাথরের বুকে ফুল ফুটিয়েছ। তুমি আমার ফুল, বাসু। খুব ভালোবাসি তোমায়। তোমার এই মুখের দিকে তাকিয়েই আমি 1000 বছর পার করে দিতে পারবো। আর তুমি কিনা বলছো দয়ার কথা। আর দয়া তো ওই মহান আল্লাহ করেছে আমার উপর, তোমাকে আমার জীবনে পাঠিয়ে। আমি শুধু তোমার এই হাত ধরে বহু পথ ফাড়ি দিতে চাই। তুমি তো মরুভূমির বুকে পানির ঝর্ণা। তোমাকে দয়া করার সামর্থ্য নেই আমার। শুধু বলবো ভালোবাসি। একটু আধটু নয়, অনেক বেশি ভালোবাসি, যা অপ্রকাশিত। ভালোবাসা কখনো বলে প্রকাশ করা যায় না, এটা কি জানো? থাক, পরে একদিন বলবো। আজ আমি খুব ক্লান্ত, তাই একটু শান্তির ছোঁয়া আর ভালোবাসার পরশ মাখা হাত মাথায় বুলিয়ে দাও প্লিজ। খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তোমার কোলে কি ঘুমের ওষুধ বা ক্লোরোফিল আছে নাকি? শুধু ঘুম পায়, ওই দিনও পেয়েছিল। আরিত্রান নিজের মতো কিছু সময় বক বক করে ঘুমিয়ে পড়ে। ওয়াসিনাত বিরতিবিহীন তার মাথায় হাত বুলাতে থাকে আর নিজের দৃষ্টি চারিদিকে বুলাতে শুরু করে। ছাদে অসংখ্য গাছ রয়েছে, বেশিরভাগ সাদা গোলাপের। লাইটের আলোতে মুক্তোর মতো জ্বলজ্বল করছে গোলাপগুলো। সাথে আরো অনেক ফুল গাছও রয়েছে। ফুল গাছের টবগুলোর দক্ষিণ দিকে একটা দোলনা আছে, গোলাকার সাদা রঙের দোলনা। ছাদের চারপাশে রেলিং ফেইরি লাইটে মোড়ানো। ওয়াসিনাতের মনে হচ্ছে এটা সাদনা, একগুচ্ছ ভালোবাসার ছোট্ট মহল, যেখানে ওয়াসিনাত এবার আরিত্রানের দিকে তাকায়। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরিহিত লোকটা পরম শান্তিতে তার কোলে উপুত হয়ে শুয়ে আছে। তার হাতগুলো ওয়াসিনাতের কোমর আঁকড়ে আছে, আর একটা পা হাফ ভাঁজ করা, আর একটা লম্বা করে মেলা। ওয়াসিনাত ভাবছে লোকটি কিভাবে তাকে এত ভালোবাসতে পারে, কিভাবে। এই কিভাবের উত্তর ওয়াসিনাতের দূর আকাশের চাঁদের কাছে খুঁজে বেড়াচ্ছে। আজ সকালটা সুন্দর কথাটা আসলে ঠিক মনে হয় না। পৃথিবীর সব সকালই সুন্দর হয়। সকালের প্রথম কিরণ মোহনীয় করে মানুষের জীবনকে, রাঙায় নতুন স্বপ্নের আলোতে। নতুন একটি কিরণ মানে নতুন স্বপ্ন বোনার শুরু। আজকের সকালও কারো নতুন জীবনের স্বপ্ন বোনার শুরু। সকালের মিষ্টি হালকা রোদে আরিত্রানের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে তার মনে হচ্ছে সে নরম কিছুতে খুব যত্নে শুয়ে আছে। ব্যাপারটা আসলে কি তা দেখার জন্য মাথা তুলতেই সে এক অপরূপ দৃশ্য আবিষ্কৃত করলো। সে এক নজরে তার নতুন আবিষ্কার দেখছে। ওয়াসিনাতের লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। ঠোঁটগুলোর উপরের ঠোঁট উল্টে মেয়েটি ঘুমিয়ে আছে। ইস, এত ঘুম পড়ি! কত নাম যে দিয়েছে সেই মেয়ের ভেবেই পাচ্ছে না। হালকা রোদের সোনালি কিরণ ওয়াসিনাতের চুলে মুখে পড়ছে। চুলগুলো চিকচিক করছে। রোদের কারণে ওয়াসিনাতের মুখে বিরক্তি ভাবও দেখা যাচ্ছে। ওয়াসিনাত নিজের হাত দিয়ে ওয়াসিনাতের চুল পিছনে সরাতে চেয়েও আবার হাত নামিয়ে নেয়। তার এই মেয়েকে এভাবে দেখতেই ভালো লাগছে। আরিত্রান ওয়াসিনাতের মুখের সামনে হাত দিয়ে আছে, যাতে রোদ তার রাসুকে ছুঁতেও না পারে। ঘণ্টাখানেক পরে ওয়াসিনাত হালকা নড়ে চড়ে উঠে পড়ে। চোখ খুলতেই সে অবাক। আরিত্রান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, আর এক হাতের তালু ওয়াসিনাতের মুখের ওপর দিয়ে আছে।
ওয়াসিনাত বলে ওঠে, এই আপনি কখন ঘুম থেকে উঠেছেন আর আমাকে ডাকেননি কেন? আর এভাবে আবার মতো কি দেখছেন? তোমাকে এই আপনি সব সময় এত কি দেখেন আমার মাঝে? এমন একটা ভাব মনে হয় আমি মানুষ না এলিয়েন, যত সব। সরেন। বলেই সরিয়ে উঠে বসে। তারপর দাঁড়াতে যাবে, তার আগেই আরিত্রাণ ওয়াসিনাতের দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে ওয়াসিনাতকে কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় ওয়াসিনাত প্রচন্ড রকম অবাক হয়ে হাওয়ার মতো তাকিয়ে থাকে। আরিত্রাণ মুচকি হাসতে হাসতে নিচে নেমে আসে। নিচে আসতেই রিমিকে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াসিনাত প্রচন্ড রূপে লজ্জা পায়, কিন্তু আরিত্রাণ আগের মতোই তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। রিমি হাসতে হাসতে বলে ওঠে, আরে ভাইয়া, রোমান্স তো জমে ক্ষীর, একটু তো লজ্জা করেন। আফটার অল আমি আপনার শালিকা। না বাবা, দেখাতে হবে না, এমনিতে আমি বেচারি সিঙ্গেল। কোথায় আমার জন্য আপনারা শোক নিবেদন করবেন তা না করে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। ইটস নট ফেয়ার। এই চুপ, যা তো। আর আপনি এভাবে এখনো কোলে নিয়ে কেন আছেন? নামান বলছি। ওয়াসু, কি কপাল তোর, কোলে উঠতে পারছিস, তাও আবার নামার জন্য পারাপারি করিস। ফাউল মাইয়া, চুপ যা। আর আপনি নামান জলদি। ওকে ওকে, এভাবে রেগে কেন যাও জান? জানো কত কিউট লাগে, মন তো চায় জাস্ট। আবার ওকে ওকে। ওয়াসিনাত ওয়াশরুমে ঢুকে একটু অবাক হয়। এটা আবার কেমন ওয়াশরুম যেখানে দুই দিকে দুটি দরজা? একটা দরজা প্রবেশের, এটা সে বুঝতে পেরেছে, কিন্তু অন্যটা কিসের? কেমন যেন রহস্য রহস্য গন্ধ। ওয়াসিনাত নিজের রহস্য ভাবকে দমিয়ে রাখতে পারল না, তাই অপর পাশের দরজাটার ভেতরে ঢুকে পড়ে। এই মা, এটা কি? ওয়াসিনাত অবাক হয়ে তাকিয়ে আছে বিশাল রুমটির দিকে। রুম বললে ভুল হবে, এটাকে ওয়াসিনাতের ছোটখাটো শপিং মল মনে হচ্ছে। এখানে মেয়েদের হিজাব, পিন থেকে শুরু করে শাড়ি সবই আছে। ওয়াসিনাত ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা জায়গায় একটা টেবিলের ওপর খুব সুন্দর করে সাজানো ওই দিনের কাচের চুড়িগুলো, আর চুড়িগুলোর নিচে একটা চিরকুট আছে। ওয়াসিনাত এগিয়ে গিয়ে চিরকুট হাতে নেয়। তাতে লেখা আছে, চুড়িগুলোকে তোমার কোমল হাতের ছোঁয়া দিও। ওয়াসিনাত মুচকি হাসে, আর এটাও বুঝতে পারে এই সবই ওয়াসিনাতের জন্য কিনা। মনে মনে আরিত্রাণকে পাগল বলে সম্বোধন করে হেসে ওঠে ওয়াসিনাত। ওয়াসিনাত একটা হলুদ গাউন নিয়ে পরে নেয়, আর সাথে কাচের হলুদ চুড়ি। আরিত্রাণের ওই দিনের কেনা চুড়িই পরেছে সে। ওয়াসিনাত শাড়ি পরতে পারে না, তাই সে জামাই পরে নেয়। আরিত্রাণ ওয়াসিনাতকে দেখে তার খুব মন খারাপ হয়। ওয়াসিনাত আজ শাড়ি কেন পরেনি? পরলে কি হতো? আবার চুড়ি হাতে দিয়েছে দেখে তার খুব ভালোও লাগছে। ইস, কি সুন্দর রিমিঝিমি সাউন্ড করছে চুড়িগুলো। আর ওয়াসিনাত আয়নার সামনে দাঁড়িয়ে বিরক্তি ভঙ্গিতে তোয়ালে দিয়ে তার লম্বা চুল মোছার চেষ্টা করছে। আরিত্রাণ ওয়াসিনাতের হাতার তোয়ালে নিয়ে তার পিছনে দাঁড়িয়ে মনোযোগ সহকারে খুব যত্নে ওয়াসিনাতের চুল মুছে দিচ্ছে, আর মুখ ভার করে আছে। ওয়াসিনাত আয়নায় আরিত্রাণের এমন মুখ দেখে বলে ওঠে, কি হয়েছে আপনার? তুমি শাড়ি কেন পরলে না? তুমি জানো আমি তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আর তুমি। আসলে আমি শাড়ি পরতে পারি না, আর জীবনে কখনো শাড়ি পরিও নি, তাই। ও, সমস্যা নেই, 7 দিন পরে আমাদের অনুষ্ঠান, তারপর তো তুমি আমার সাথেই থাকবে, আমি তোমাকে পরিয়ে দেব, কি বলো? আপনি শাড়ি পরাতে পারেন? না, কিন্তু শিখে নেব। আরিত্রাণের ছোঁয়ায় ওয়াসিনাত কেঁপে কেঁপে উঠছে। আরিত্রাণের হাতগুলো ওয়াসিনাতের কোমর জড়িয়ে আছে, আর মাঝে মাঝে হালকা স্লাইড করছে। তার ঠোঁট জোড়া ওয়াসিনাতের ঘাড়ে বিচরণ করছে। ওয়াসিনাত লজ্জায় লাল হয়ে গেছে। আরিত্রাণ নিজের চোখ জোড়া দিয়ে একবার আয়নায় তাকিয়ে হালকা হেসে আবার আগের মতো ঠোঁট বোলাতে শুরু করে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলে ওঠে, তোমাকে ছাড়া থাকতে আমার ভালো লাগে না, কেমন যেন দম বন্ধ ভাব হয়, নিজেকে পাগল পাগল লাগে। তুমি ছাড়া আমি কেমন যেন শূন্য শূন্য, ভালোবাসি খুব করে। প্লিজ, জীবনে চলার পথে আমার সঙ্গ দেবে। হুম। আমি তো বাবাকে বলেছি কালকে অনুষ্ঠান করতে, কিন্তু তা নাকি সম্ভব না।
তুমি বলো এটা কেমন বিচার? নিরীহ প্রাণী পেয়েছে, জানে তো বউ ছাড়া থাকতে ভীষণ কষ্ট, তাই জব্দ করার প্রক্রিয়া, বুঝলে বাসু? বেশ বুঝেছি। এবার আমি নিচে যাই। চলে যাবে? আরে যেতে তো হবে নাকি? হুম। ওয়াসিনাত নিজের রুমে উপুত হয়ে শুয়ে ভাবছে কত কি হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যে। সে নিজে এখন আরিত্রানের মুখে বউ ডাক শুনতে তার দারুণ লাগে। এ যেন অন্যরকম ফিলিংস। ইস, কি লজ্জার ব্যাপার। ওয়াসিনাত লজ্জায় লাল হয়ে বালিশে মুখ গুজে। হঠাৎ পাশে মোবাইল বেজে ওঠে। ওয়াসিনাত ভেবেছে আরিত্রান, তাই তাড়াতাড়ি কানে ধরে। অপর পাশ থেকে কেউ বলে ওঠে, কি ভেবেছিলে হরিত্রাণ? তুমি কিন্তু আমার ওয়াসনাথ, মনে থাকে যেন। ওই হরিত্রাণের থেকে কেড়ে নিতে আমার বেশি টাইম লাগবে না। ইহান, আপনি হয়তো ওই লোকের মৃত্যু ভালোভাবে দেখেননি, দেখলে আমার সাথে এমন কথা বলতে পারতেন না। আর অরিত্রাণ তার ওয়াসেনাতের দিকে কেউ তাকালেও তার চোখ তুলে নেবে। আর আপনি তো ওনার থেকে কেড়ে নেবেন বলছেন। উনি কি ছেড়ে দেবে ভেবেছেন? খুন করে দেবে আপনাকে। নিজেকে বাঁচাতে চাইলে দূরে থাকেন আমাদের জীবন থেকে। জান, ওই লোকের কথা বলছো? ওর সাথে অরিত্রাণ খানের রক্তের সম্পর্ক ছিল না, তাই খুন করতে হাত কাঁপে নাই। কিন্তু আমি তো তেমন না, আর আমার শক্তিও কম না, বুঝলে জান? ও নিজেই ফিরে উঠবে না। কি হন আপনি ওনার? যদি বলি একই মায়ের পেটের ভাই, কেমন লাগবে শুনতে? জান, বলো। কি 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 কি- কি কুল জান, কুল। এত চিৎকার করার মানে কি বলো? আস্তে কথা বলো। আর যদিও তোমার সাথে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, তবু এখন বলতে পারছি না। আমি প্রচন্ড বিজি, বুঝলে? এখন শুধু এটা বলার জন্য কল করেছি, মানসিকভাবে তৈরি হয়ে নাও আমার কাছে আসার জন্য। আমি আমার জিনিস ওই অরিত্রাণের হাতে দিব, এটা হতে পারে না। আর তুমি তো আমার জান, তোমাকে নিজের কাছে রাখতে যা যা করতে হয় আমি করব। সো বেবি, রেডি থাকো। কথাগুলো বলেই বিকট হাসি দিয়ে কল কেটে দেয়। ওয়াসিনাত শুদ্ধ হয়ে বসে আছে। তবে কি ইহান আর আরিত্রান সত্যিই ভাই? কিন্তু আরিত্রান ইহানকে বা ইহান আরিত্রানকে কেউ কারোকে মোটেও পছন্দ করে না। যদি তারা সত্যিই ভাই হয়, তবে অমিতা চৌধুরী কে? উনি কি ওদের মা? তবে কেন উনি আরিত্রানের সম্পর্কে ওই দিন এত বাজে কথা বললেন? কেন মা কি তার সন্তানের সম্পর্কে এত বাজে কথা বলতে পারে? আর আরিত্রান তো বলেছে তার বাবা মা দুজনেই মারা গেছে। তবে ইহান কেন এটা বলল? ওয়াসিনাতের মাথা ঘুরছে, কিছুই তার মাথায় আসছে না। সে কিছুই মেলাতে পারছে না। আরিত্রানকে জিজ্ঞেস করবে কি করবে না ভাবছে। আবার ভাবছে এতে যদি আরিত্রান রেগে যায় বা কষ্ট পায়, আর এটা শুনলেই সে অনেক রেগে যাবে। তবে কাকে বলবে? কে জানাবে তাকে এত প্রশ্নের উত্তর? ওয়াসিনাত নিজের মাথা চেপে বসে আছে। তার মাথা ব্যথা করছে, কিছু মেলাতে পারছে না। সবকিছু ধোঁয়াশার মনে হচ্ছে। কত কত প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, তবে একটাও উত্তর মিলছে না। এ যেন গোলক ধাঁধা। ওয়াসিনাত একটা রেস্টুরেন্টে বসে আছে। চোখে মুখে তার প্রবল আগ্রহ। তার ঠিক সামনেই দুজন লোক বসে আছে, একজন তার বাবা আর একজন তার দাদা শ্বশুর। ওয়াসিনাতের চিৎকার শুনে তার বাবা তার কাছে আসলেই সে তার বাবাকে সব বলে, আর তিনি আরিত্রানের দাদার সাথে দেখা করতে নিয়ে আসে। ওয়াসিনাত অতি আগ্রহের সাথে বলে ওঠে, আব্বু এবার তো বলো। বলছি। আমি আর ইমন একই ভার্সিটিতে পড়তাম, দুজনেই প্রিয় বন্ধু ছিলাম। কলেজে একসাথেই পার করেছি দুজনে। আমাদের সাথে ভার্সিটিতে এসে অমিতার পরিচয় হয়। আমি আর ইমান, মানে ইহানের বাবা, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম। অমিতাও তেমনি। তিনজনের বন্ধুত্ব খুবই গভীর ছিল। এর মাঝে আশিকের আগমন, মানে অরিত্রানের বাবার। প্রথম দিনই আশিকের সাথে আমার পরিচয় হয় একটা গাড়ির নিচে, তাকে পড়ে যাওয়া থেকে ওকে বাঁচাতে গিয়ে। আমি ওকে ইমান আর অমিতার সাথে পরিচয় করিয়ে দিই। আশিক সুদর্শন ছেলে ছিল, সাথে কোটিপতি বাপের ছেলে। তোমার দাদা মারা যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়ি। তখন আমাকে নিজের বাড়ি নিয়ে আসে সে। সেই থেকে ওর বাবাকে বাবা ডাকা। আমাদের চারজনের বন্ধুত্ব ভার্সিটি বিখ্যাত ছিল, যেখানে যেতাম একসাথে। আমাদের সবার মাঝে শুধু আশিকই কোটিপতি ছিল। অমিতা অতি সুন্দরী নারী ছিল, এক কথায় যাকে বলে হুরের মতো সুন্দরী। আশিক প্রথম দেখে অমিতার প্রেমে পড়ে যায়, যা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিতে শুরু করে। আশিক একদিন আমাকে ডেকে বলে, ভাই,
আমি তো প্রেমে পড়েছি কার? অমিতার। আমিও ওকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয় করছে বলতে। বললে যদি আমাদের ফ্রেন্ডশিপ ভেঙে যায় কি হবে, এটা ভেবেই ভয় পাচ্ছি। আমি এটা শুনে অনেক অনেক অবাক হয়েছিলাম, তবু ওর মনের অবস্থা বুঝতে পেরে বলে দিয়েছিলাম, বলে দে, যা হবে দেখা যাবে। আশিকও বলে দিল। খুব সুন্দর করে প্রপোজ করেছিল অমিতাকে, অমিতাও রাজি হয়ে যায়। তার ভাব দেখে মনে হচ্ছে সে এমনটাই আশা করেছিল। শুরু হয় ওদের নতুন পথ চলা। সারাদিন দুজনে প্রেমে ব্যস্ত। এভাবেই কেটে যায় একটা বছর। আশিক শুধু মাস্টার্স করেছে আমাদের সাথে, বাকি পড়া দেশের বাইরেই করেছে সে। পড়া শেষে সবাই কাজ খোঁজা শুরু করে, আমিও তাই করছিলাম। হঠাৎ আশিক আমাকে আর ইমানকে তার অফিসে জয়েনিং লেটার দিয়ে জয়েন করতে বলে। প্রথমে রাজি না হলেও তোমার মার কথা ভেবে রাজি হয়ে যাই। মার কথা ভেবে মানে? তোমার মার সাথে অনেক আগে থেকে আমার রিলেশন ছিল, যদিও দুজনে দু জায়গায় ছিলাম, তবুও ভালোবাসার কমতি ছিল না। আমি তাড়াতাড়ি তোমার মাকে বিয়ে করতে চেয়েছি, কারণ মামা মানে না তোমার মাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। চাকরি পাওয়ার পরে আমি বাড়ি চলে যাই, তারপরেই সমস্যার শুরু। আমি বাড়ির সব সামাল দিতে শুরু করি, যা সামলাতে সামলাতে আমার 1 বছর লেগে যায়। আর এদিকে অমিতাও 1 বছর ধরে গায়েব হয়ে যায়, সাথে ইমানও। বাবা মানে আশিকের বাবা আমাকে একদিন কল করে আশিকের খারাপ অবস্থার কথা বলে। আশিক তো পাগলের মতো হয়ে গেছে, অমিতা অমিতা করে। আমি আবার ঢাকায় ব্যাক করি। তোমার মাকে তখন আমি বিয়ে করিনি। তোমার নানা মেনে নিতে চাচ্ছে না, তিনি আমাকে আরো যোগ্যতা অর্জন করতে বলে দেয়। ঢাকায় এসে আমি আশিককে সামলাতে শুরু করি। কিছুদিন যাওয়ার পরে একদিন অমিতা এসে আশিককে জড়িয়ে ধরে বলে ওঠে, আসলে আমার বাবা মারা গিয়েছিল, তাই আমি এতদিন মাকে সামলাতে সামলাতে আর আসতে পারিনি। আমি অনেক সমস্যার মাঝে ছিলাম, তাই তোমাকে কল করতে পারিনি। এমন হাজারো কথা বলে আশিককে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নেয়। আমি মানা করেছিলাম, কিন্তু ভালোবাসা জিনিসটাই অন্ধ হয়। কিছু ভালোবাসায় অন্ধ হওয়া ভালো, আবার কিছু ভালোবাসার প্রতি অন্ধ হলে সব শেষ হয়ে যায়। যেমনটা আশিকের সাথে হয়েছে। অমিতার সাথে সাথে ইমানেরও আবির্ভাব হয়। আশিক বন্ধুত্বের খাতিরে আমাদের নিজেদের কোম্পানিতে চাকরি দিয়ে দেয়। আমিও যোগ্য হওয়ার পিছনে পড়ে যাই, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে কিছুদিন যাওয়ার পরে আশিক একটা খুশির সংবাদ শোনায়, আশিক বাবা হবে। এর আসলে সবার জন্য খুশির সংবাদ ছিল। আশিক নিজের সবটা আমি অমিতার পিছনে দেওয়া শুরু করে, আর ওইদিকে ইমান নানাভাবে কোম্পানির টাকা সরানো শুরু করে। আমি কিছু বললে আশিকের কাছে আমার নামে উল্টাপাল্টা শুনিয়ে দেয়। আশিক আমার পক্ষে থাকতে চেয়েও পারে না অমিতার জন্য। আমি ভার্সিটি লাইফ থেকে এটা লক্ষ্য করেছি, অমিতার ইমানের প্রতি আলাদা দরদ আছে, তবে তেমন গায়ে মাখিনি। নিজের জীবনে অধিক প্রবলেম ছিল বলে কারোর ব্যাপারে আর বেশি ভাবনা চিন্তার সময় পাইনি। এদিকে আশিকের একটা ছেলে হয়, অরিত্রাণই তার ছেলে। অমিতার আশিকের ছেলে অরিত্রাণ। ইমান নানাভাবে আমাকে আশিকের কাছ থেকে দূরে ঠেলে দেয়। আসলে বউ নামের বস্তুর কারণে এটা সম্ভব হয়েছে, তা না হলে ইমান এমনটা করতে পারতো না। কোনোভাবে 1 বছর কাটার পরে আমি নতুন চাকরি খুঁজে বাড়ির কাছাকাছি সেখানে চলে যাই। তারপর আর আশিকের সাথে যোগাযোগ হয়নি। আসলে আমিই করিনি, এক প্রকার চাপ অভিমান জমা হয়েছিল। আমি বাড়ি গিয়ে তোমার নানাকে মানাতেই 2 বছরের মতো লেগে গেছে। তারপর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কেটে গেল অনেক বছর। তুমিও দুনিয়াতে চলে এসেছিলে। একদিন খবরের কাগজ পড়ার সময় আশিকের মৃত্যুর কথা পড়ি। আমি কিছু সময়ের জন্য থমকে গেছিলাম। সেখানে লেখা ছিল ও আত্মহত্যা করেছে, কিন্তু আমি এটা জানি ও এমন করতে পারে না। তারপর তোমাকে আর তোমার মাকে নিয়ে আমি ঢাকা চলে আসি। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি আশিকের সব সম্পত্তি এখন অমিতা আর ইমানের নামে। ইমান অমিতাকে বিয়ে কখন করলো আর তাদের একটা ছেলে কখন হলো আমি কিছুই জানি না। আমি ভেবেছিলাম আশিকের ছেলেই ওদের ছেলে নামে পরিচয় পেয়েছি, কিন্তু ব্যাপারটা তেমন না। পরে বুঝতে পেরেছি তখন তাদের সাথে কি হয়েছিল, এটা তোমার দাদাজানকে জিজ্ঞাসা করো। তিনজনের চোখেই পানি, তবে ওয়াসিনাতের কান্নার মাত্রা বেশি। তার কেন যে এত কান্না পাচ্ছে এটা সেও জানে না। কান্না জড়িত চোখে সে দাদার দিকে তাকায়। আরিত্রানের দাদা চোখের পানি মুছতে মুছতে চশমাটা চোখে দিয়ে বলতে শুরু করে, অরিত্রাণ প্রচণ্ড বদমেজাজি ছেলে। ছেলেরা সাধারণত রাগী হয়, কিন্তু অরিত্রাণের বিষয়টা ভিন্ন। যে ছেলে নিজের বাবাকে নিজের চোখের সামনে খুন হতে দেখে আর বাবার খুনের সাথে তার মায়ের হাত আছে, এটাও নিজের চোখে দেখার পরে এমন হওয়াটা কি স্বাভাবিক নয়? আজ থেকে 15 বছর আগে অরিত্রাণের বয়স তখন 10 কি 11 বছর। এই 10-11 বছরে সে যদি সবচাইতে কম করেও অযত্ন পেয়েছে থাকে, তবে তা সে নিজের মায়ের। আমি আমেরিকাতে ছিলাম। আশিক প্রায় কল করে বলতো অমিতা অরিত্রাণের সাথে তার সাথে বাজে বিহেভিয়ার করে। এছাড়া কারণে অকারণে নানা সময় অরিত্রাণকে মারধর করে, কিন্তু তখন অরিত্রাণ খুব শান্ত ছেলে ছিল, তেমন একটা দুষ্টুমি করতো না। এক প্রকার তার মতো ছেলে ছিল না। আমি এত কিছু শুনে বিদেশ থেকে দেশে চলে এলাম। এসে আমি অমিত্রাণের রং ঢং দেখতে বুঝতে পারলাম কেমন মেয়েটাকে
আমার ছেলে নিজের বউ করেছে। তার রাত করে বাসায় ফেরা, পার্টি, ছোট জামা পরা আমাকে অবাক করেছে। তাই চাইতেও অবাক করেছে অরিত্রাণের প্রতি তার বাজে ব্যবহার। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন আশিক তাড়াহুড়া করে বাসায় এসে আমাকে বলে আমাকে আর অরিত্রাণকে নিয়ে বিদেশে চলে যাবে। আর তার কিছু সময়ের মধ্যে আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে, তবে তাকে বেশ উত্তেজিত লাগছিল। আমি কিছু জিজ্ঞেস করতেই বলে ওঠার পর সব বলবে। আমাদের জীবনে নাকি ঝুঁকিতে আছে। বাসা থেকে বের হওয়ার সময় অরিত্রাণ জিদ ধরে সে তার মাকে ছাড়া যাবে না। আসলেই ছেলেটা তার মাকে খুব ভালোবাসতো। আশিক অনেক বুঝিয়ে বলে অমিতা এয়ারপোর্টে আছে, সবাই বাহিরে বের হতে পা বাড়াবো ঠিক তখনই অমিতা, ইমান, তার ছেলে ইহান আর সাথে কিছু সিরিয়াল কিলার নিয়ে হাজির হয়, যাদের আমি বিভিন্ন পেপারে দেখেছিলাম। তারা আমাদের সবাইকে বেঁধে ফেলল, শুধু অরিত্রাণ বাদে। এবার আমি কিছু কিছু বুঝতে পেরেছি। আসলে সেদিন আশিক ওদের আসল রূপ সম্পর্কে জেনে গিয়েছিল। আশিককে ব্ল্যাকমেইল করে যদি সব কিছু তাদের নামে না লিখে দেয় তবে অরিত্রাণকে মেরে ফেলবে। অরিত্রাণ অমিতকে বারবার বলছে, মা, কেন এমন করছো? আমি তো গুড বয় হয়ে গেছি, এখন আর তোমার সামনেও যাই না, তারপরেও কেন বাবাকে কষ্ট দিচ্ছ? কিন্তু অমিতার কথা অরিত্রাণ নাকি তার ছেলেই না। আসলে ইমানই ওকে বলেছে তার সন্তান নাকি হওয়ার সময় মারা গেছে, কিন্তু আসল সত্য এটাই। অরিত্রাণ অমিতা নিজের নারী কাটা ছেলে। আশিক ছেলের জন্য সব করতে পারে, তাই সব তাদের নামে লিখে দেয়। এবার অমিতা বলতে শুরু করে, আশিক, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। আমি তো ইমানকেই ভালোবেসেছি, আর ইমান আমার প্রথম স্বামী। তুমি জানতে চেয়েছিলে না 1 বছর আমি কোথায় ছিলাম? আমি বলছি আমরা বিয়ে করেছি আগেই, কিন্তু হঠাৎ আমি প্রেগনেন্ট হয়ে পড়ি, তাই তোমার সামনে আর আসেনি। কারণ একটাই, তুমি জানলে আর আমাকে বিয়েও করবে না, আর আমি তোমার এই বিশাল সম্পত্তির মালিকও হতে পারবো না। প্রথম থেকেই ইমান আর আমার প্ল্যান ছিল তোমার সম্পত্তি নিজেদের করা, আয়েশ আলিশান করে জীবন পার করা। কিন্তু আমার ছেলে হওয়ার পরে আর এগুলো করতে চাইনি। ইমানের কথায় আবার তোমার কাছে আসা। আর হ্যাঁ, আমার ছেলে ইহান 14 বছরের একটা ছেলেকে সামনে এনে তারপরে তোমাকে বিয়ে, বাচ্চা নেওয়া সব নাটক ছিল। কিছুদিনের মধ্যেই এত বছরের প্ল্যান শেষ হয়ে যেত, কিন্তু শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেছো। যাই হোক, এখন সব আমাদেরই। তুই আমার সাথে বেইমানি করেছিস, ভালো কথা, কিন্তু নিজের ছেলে আরিয়ানের সাথেও কিভাবে করতে পারলি এমন? লজ্জা লাগেনি? তুই তো মাঝের কলঙ্ক। ছি, লজ্জা হয় তোর মতো মেয়েকে আমি এত ভালোবেসেছি। ছি, নিজের প্রতি আমার ঘৃণা হচ্ছে। কিসের ছেলে? ইমান সব বলেছে আমাকে। এই ছেলে আমার না। আমার বাচ্চা তো হওয়ার সময়ই মারা গিয়েছিল। তুমি তো একে কোথায় থেকে জানি নিয়ে এসেছো, কে জানে। ছি, কেমন মা তুই? মায়ের তো আলাদা টান ভালোবাসা থাকে নিজের নারী ছেঁড়া সন্তানের জন্য, কিন্তু তুই, ছি, নিজের সন্তানকেই তুই চিনতে পারলি না। তোরে তো আমি খুন করব। তুই কতবার যে আমার বাবা সোনার মাথা ফাটিয়েছিস, আমি কিছু বলিনি। ও বারবার বলেছে বাবা মাকে কিছু বলো না, কিন্তু আমি কি জানতাম তোর মনে কি ছিল? তুই তো ওকে নিজের বুকের দুধও খাওয়াইছিলি, সে দিক দিয়েও কি তোর একটু মায়া হলো না, জানোয়ার? আরে আমি কি আগে জানতাম নাকি এ আমার ছেলে না? জানলে জীবনেও একে আমার দুধ খাওয়াতাম না। তোদের আমি খুন করব। আর ইমান, এই তোর বন্ধুত্ব, তোর জন্যই আমি তৌফিকের সাথেও কত বাজে ব্যবহার করেছিলাম। আমি কি তখন জানতাম তুই আর তোর বউ বেশ্যা অমিতা মিলে এইসব করেছিলি? ছি। আর চেঁচি করতে হবে না, তুই নিজে বাঁচলে তো খুন করবি। এই থাক না, আমাদের সব কাজ তো শেষ, এদের ছেড়ে দাও। শুধু শুধু খুন খারাপের কি দরকার? শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, বুঝলে জান? এই, তোরা সবাইকে মেরে চলে আয়।
আমি সবই দেখছিলাম, কিন্তু কিছু বলিনি, কারণ আমি হাত চুটাতে শুরু করেছিলাম। অরিত্রাণকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, সাথে ওই বেয়াদব ইহানকে দেখেও। অরিত্রাণ যতবার ওই ডাইনি অমিতাকে মা ডেকেছে, ঠিক ততবার ওই ছেলে তাকে ঘুষি মেরেছে, আর তার জন্মদাত্রী মা বেশ মজা নিচ্ছে। অরিত্রাণের মুখ দিয়ে রক্ত ছড়তে লাগে, কিন্তু অরিত্রাণ হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়, আর কোনো শব্দই করেনি সে। তারা আশিককে আমাদের সামনেই মাথায় গুলি করে, আর গানটা আশিকের হাতে ধরিয়ে দেয়। অরিত্রাণকে তারা বাঁধেনি। অরিত্রাণ বারবার তার মায়ের পা ধরছিল তার বাবাকে ছেড়ে দিতে, কিন্তু প্রতিবারই জবাবে অমিতা লাথি দিয়েছিল, আর তার ছেলে তাকে ইচ্ছে মতো মেরেছিল। আশিককে তাদের লোকগুলো মেরে ফেলার পরেই তারা চলে যায়, আর ওদের বলে যায় আমাদের মেরে ফেলতে। কিন্তু আমি অনেক কৌশলে অরিত্রাণ আর নিজেকে বাঁচিয়ে আমেরিকা চলে যাই। এরপর থেকে অরিত্রাণ কেমন যেন হয়ে যায়। আমি অরিত্রাণকে 15 বছর পরে তোমার সাথে দেখা হওয়ার পরেই প্রথম হাসতে দেখেছি। অরিত্রাণ আমেরিকায় নানা বন্ধুদের সাথে মিশত, তাদের মাধ্যমে সে মেয়েদের প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু কোনো আকর্ষণ বা মেয়েদের শরীরে নেশার জন্য না। তারা বুঝিয়েছে নারীদের কষ্ট দেওয়ার উপায় এটা, আর অরিত্রাণ নারী জাতিকে ঘৃণা করত, তাই এসব করে বেরিয়েছে। কিন্তু ও সবসময় নেশা করেই মেয়েদের সাথে অমন করত। অরিত্রাণ খুব কম বয়সে নিজের যোগ্যতার বুদ্ধি দিয়ে বিলিয়নার হয়ে ওঠে। দেশের শেষে নিজের বাবার সব সম্পত্তি ওদের থেকে কিনে নেয়, কিন্তু কেন যেন ওদের কোনো ক্ষতি করেনি। এখনো সে অমিতাকে খুব ভালোবাসে, তা না হলে সে সেদিন পালিয়ে যাওয়ার সময় মায়ের লাল শাড়ি নিয়ে পালাতো না। হ্যাঁ, ওই দিন আমরা ওই লোকদের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় অরিত্রাণ নিজের মায়ের একটা শাড়ি নিয়ে নেয়, যা এখনো তার কাছে আছে। অরিত্রাণ এই 15 বছরে নিজেকে পাথর তৈরি করে ফেলেছে। তার মনে না ছিল দয়া, আর না ছিল মায়া, কিন্তু তুমি ওর জীবনে এসে ওকে পরিবর্তন করে দিলে। অরিত্রাণ এখন হাসতে শিখেছে, আর ভালোবাসতেও শিখেছে তোমার জন্য। আমি চাই তুমি সারা জীবন তার সঙ্গ দাও, ওকে ভালো রাখো। ও তেমন ভালোবাসা পায়নি, তাই একটু বিগড়ে গেছে। ছেলে মেয়েকে ভালো করে গড়ার কারিগর তো মা বাবা, কিন্তু ওর তো তারা ছিল না। ওয়াসিনাতের বাবা, আরিত্রাণের দাদা, ওয়াসিনাত সবাই কাঁদছে, কিন্তু ওয়াসিনাতের কান্নার মাত্রা দেখেই সবাই অবাক। সম্পূর্ণ রেস্টুরেন্ট ওয়াসিনাতের দিকে তাকিয়ে আছে। ওয়াসিনাতের বাবা তাকে জড়িয়ে ধরে আছে, তাও ওয়াসিনাতের কান্নার বেগ কমছে না, উল্টা কাঁপাকাঁপি বাড়ছে। এবার আরিত্রাণের দাদাও ওয়াসিনাতকে জড়িয়ে ধরে। ওয়াসিনাত লাগামহীনভাবে কাঁদছে। তার কান্না আসলে আরিত্রাণের জন্য না, নিজের মার জন্য। আল্লাহ তাকে কত ভালো মা দিয়েছে এটা ভেবেই তার কষ্ট হচ্ছে। তার মা তো নিজের চোখ না থাকার পরও তার কষ্ট হলেই টের পেয়ে যায়, তাকে কত যত্নে আগলে রাখে। আর আরিত্রাণও কি পেয়েছে জীবনে, কত যন্ত্রণা নিয়েই না থাকে ছেলেটা, কত কষ্ট হয়েছিল তার। তাকে তো তার মা মেরে ফেলতে চেয়েছে। ওয়াসিনাতের আরো জোরে কলিজা ফেটে কান্না পাচ্ছে। যেখানে ওয়াসিনাতের নিজের মা তাকে মাঝে মাঝে খাবার খাওয়ার জন্য বকলেই তার কলিজা ছেঁড়ার মতো কষ্ট হয়, বুক ফেটে কান্না পায়, সেখানে আরিত্রাণকে তো লাথিও মারতো। আরো কত কি করেছে তার সাথে তার মা, আল্লাহ জানে। ছোট আরিত্রাণের জন্য ওয়াসিনাতের আরো বেশি কষ্ট হচ্ছে। কেন যেন ওয়াসিনাতের ইচ্ছে করছে আরিত্রাণকে জড়িয়ে ধরে বলতে, আমি সবসময় আপনার সাথে থাকবো, অনেক ভালোবাসবো। কিন্তু আরিত্রাণ তো তার সামনে নেই। সে ভাবছে পৃথিবীতে এত জঘন্য মাও আছে, কিভাবে সম্ভব। ওয়াসিনাতকে তার বাবা আর দাদাজান ধরে গাড়িতে বসায়। ওয়াসিনাত এক নাগাড়ে কেঁদেই চলেছে।